প্রথমত ডিউটি যে সরকার বা এনবিআর এর কোনো প্ল্যান নাই। দ্বিতীয়ত সরকার ইতিমধ্যে দেনাগ্রস্ত হয়ে গেছে। যদি আমি বলি এই যে পাওয়ার সেক্টরে টাকা দিতে পারেনি বলে বিদ্যুৎ উৎপাদন অনেকগুলো ফ্যাক্টরি করছে না। তো সেই রকম একটা জায়গায় এবং আইএমএফ এখন ভর্তুকি কমায় দেওয়ার কথা বলছে। অলরেডি পেট্রোলিয়াম প্রাইস বেড়েছে, আরও অ্যাডজাস্টমেন্ট হবে প্রতি ৩ মাস অন্তর অন্তর। তো গ্যাস বিদ্যুতে অ্যাডজাস্টমেন্ট হলে আপনার ৬.৫%-এর মূল্যস্ফীতি কোথায় থাকবে? আমরা তো যে ফরেন বরোয়িং সেগুলো কিন্তু অ্যাগ্রেসিভ রেটে আছে এখন। আইএমএফ, বিশ্ব ব্যাংক, এডিবি, জাইকা, কৈকা এদের কাছ থেকে তো নিচ্ছি। তো এর পাশাপাশি কিন্তু ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তারাও দিচ্ছে আমাদেরকে। আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, সেখান থেকেও নিচ্ছি। তো সব মিলিয়ে ঋণের একটা বড় রকমের চাপ কিন্তু আমাদের মধ্যে আছে এবং সেটা আস্তে আস্তে পরিশোধও করতে হচ্ছে। নেক্সট ফিসক্যাল ইয়ার থেকেই আমাদের হয়তো এই পরিশোধটা শুরু করতে হবে। এটা একটা। আর একটা হচ্ছে যে দেশের ভিতরের যে ঋণ, আমরা কিন্তু বন্ড ছাড়ছি বিদ্যুৎ খাতের জন্য, কিন্তু ইতিমধ্যে আমরা বন্ড ইস্যু করছি এবং সামনের দিনগুলোতে আরও করতে হবে হয়তো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে 40,000 কোটি টাকার মতো এটার যে ইমব্যালেন্স এটা হয়ে গেছে, সেইটা আসলে একটু ব্যালেন্সে নিয়ে আসাটা এতটা সহজ হবে না। তার কারণ সরকারের কিন্তু আসলে অর্থ সংস্থানের উৎসটা অনেকটা কমে যাচ্ছে। তার কারণ আমাদের ইনভেস্টমেন্টটা সেভাবে আসছে না, দেশের ভিতরে যে ইনভেস্টমেন্ট সেটি। তো যার ফলে ইনভেস্টমেন্ট না আসলে তাহলে আসলে ট্যাক্সটা আসবে কোত্থেকে? তার কারণ ওইখান থেকে তো ট্যাক্সটা ডোমেস্টিক্যালি আমরা নিব। আর এটার পাশাপাশি যে আমাদের যে ব্যাংকিং সোর্স থেকে এই যে সমস্ত ঋণের উৎস সেটাও কিন্তু অনেকটা কমে গেছে। আর বাংলাদেশ ব্যাংক থেকেও আপৎকালীন এটা নেওয়া হতো আরকি। কিন্তু ওইটা ওই ফিসক্যাল ইয়ারের মধ্যে শোধ করতে হবে। এই সমস্ত বাইন্ডিং এর কারণে আগামী অর্থবছরে কিন্তু আসলে এই যে ঋণগ্রস্ত হয়ে আমরা পড়ছি সেটা আরেকটু হয়তো বেশি পড়ব। আবার একই সঙ্গে যদি ব্যালেন্সটা ঠিকমতো করতে না পারি অন্তত বিদ্যুৎ খাতের জন্যে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে এই যে ছোট সমস্ত বিদ্যুৎ প্রকল্পগুলো আছে, তো সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাবো কিভাবে? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি মনে করি যে এই জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও হয়তো কিছুটা সংকট আসতে পারে। তার কারণ আমরা কিন্তু এখন এই জ্বালানির জন্যে বেশ কিছু ঋণ করেছি বাইরে থেকে। ইসলামিক ফাইন্যান্সিং থেকে এটা করেছি। তারা আরও ঋণ দিতে চায়, কিন্তু তাদের তো এই ঋণটা আবার খুব দ্রুত পরিশোধ করতে হয়। যার ফলে ওইখানেও কিন্তু সরকারের জন্য বেশ একটু দ্বিধার বা সংকটের একটা জায়গা রয়েছে। এখন এই অবস্থায় আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে এনবিআর তারা কি করছে? এখন এনবিআর এর কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং নেই। মানে তারা কিন্তু ওই বসে থাকে ওই সরকারের কাছে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের কাছে, যে তারা কতটুকু আমাদেরকে টার্গেট দেবে। তো সেই টার্গেটটা আমরা কিভাবে ফিল আপ করব? এখন তারা সবাই হচ্ছে ট্যাক্স কালেক্টর। তাদের তো ট্যাক্স প্ল্যানার নেই কোনো। তো যার ফলে যেটা হয় যে তাদের ওই প্ল্যানিং বা বিশেষ করে যে তাদের কৌশলগত পরিবর্তন, তো সেই বিষয়গুলো না থাকার কারণে দেখা যাচ্ছে যে সেই আমাদের যে ট্রেডিশনাল যে সোর্সগুলো রয়েছে ভ্যাটের উপরে আমাদের বা আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি, ইম্পোর্ট ডিউটি, এগুলোর উপরে আমরা নির্ভর করছি। আমরা কিন্তু ডিরেক্ট ট্যাক্সের আওতাটা বাড়াচ্ছি না। হ্যাঁ? আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের পুরো অর্থনীতি তাহলে আসলে অবস্থাটা কী দাঁড়াবে? তো সব মিলিয়ে আমি মনে করি যে রিয়াল সেক্টরের উপরে একটা প্রেশার পড়বে। আর মূল্যস্ফীতি ঠিক এইভাবে যে কমবে সেটা আমরা খুব একটা আশা করতে পারি না। তার কারণ আল্টিমেটলি তো আসলে জনগণের উপরেই আস্তে আস্তে এই যে যা কিছু রিফর্ম হবে পুরো প্রেশারটাই পড়বে হচ্ছে জনগণের উপরে। যার ফলে আমরা যেরকম একটা স্বপ্ন দেখছি যে ৬.৫% নিয়ে আসবো মূল্যস্ফীতি নেক্সট ফিসক্যাল ইয়ারে, এটা মোটেও হয়তো আমরা সম্ভব করতে পারবো না। এটা না হলে যেটা হবে, দীর্ঘমেয়াদে একটা বড় রকমের ঝুঁকি রয়েছে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো সেইটা আমাদের নেক্সট ফিসক্যাল ইয়ারের বাজেটটা কীভাবে কী করতে পারবে খুব ভালো আমার ধারণা নেই। তবে আমার মনে হয় কি খুব প্রুডেন্ট ওয়েতে সরকারের আগাতে হবে আমাদের এই পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্যে।